এটি নিউজ দেখছেন, হ্যাপেনিং পয়েন্টের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। আপনারা সবাই জানেন 28 ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস। এই দিবসকে সামনে রেখে আজ আমরা কথা বলবো ডায়াবেটিস সচেতনতা নিয়ে। আমাদের সাথে কথা বলবার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর অরূপ রতন চৌধুরী, 21 পদকপ্রাপ্ত শব্দ সৈনিক এবং ভিজিটিং প্রফেসর, ডেন্টাল সার্জারি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ। শুরুতেই যেটি বলছিলাম যে 28 ফেব্রুয়ারি সচেতনতা দিবস, ডায়াবেটিস সচেতনতা দিবস, এই বিষয়টি, এই দিবসটি আসলে কেন পালন করা হয় সেটি নিয়ে শুরুতে একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে আজকে এই দিবসটি আমরা আগেই পালন করার জন্য আজকে স্টুডিওতে আসলাম। ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে ডাকার জন্য। আসলে প্রতি বছর 28শে ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করার উদ্দেশ্য হচ্ছে এই দিনে 1956 সালে ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠাতা মরহুম জাতীয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করেন। এই যে বারডেম হাসপাতাল বা অন্যান্য ডায়াবেটিক চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে সারা বাংলাদেশে, এগুলো সবই কিন্তু ডায়াবেটিক সমিতির নিচেই, একটা আমব্রেলার নিচেই এগুলা সিস্টার অর্গানাইজেশনস। তো এইটা প্রতিষ্ঠা করেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম 1956 সালে 28শে ফেব্রুয়ারি। যেহেতু এটা প্রতিষ্ঠা দিবস, সেই জন্য এই দিবসটাকে আমরা প্রতিষ্ঠা দিবসে পালন না করে সচেতনতা দিবসে পালন করি। কারণটা হচ্ছে ডায়াবেটিস এমন একটা রোগ এখন যে সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এখন বলছে যে ডায়াবেটিসটা মহামারী, এপিডেমিক হয়ে গেছে, মানে ঘরে ঘরে ডায়াবেটিস এখন। এবং এই ডায়াবেটিস সম্পর্কে মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি না জানে কখন কার হতে পারে, লক্ষণ কী, চিকিৎসা কী, প্রতিরোধ ব্যবস্থা কী, হইলে পরে কি করতে হবে, এগুলো বিষয় নিয়ে আমরা ওই দিবসটাতে বেশি আলোকপাত করি। বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি, লিফলেট, পোস্টার ছাপানো হয়, ম্যাগাজিন ছাপানো হয়, তারপরে আলোচনা সভা হয়, র্যালি হয়। তো এই জন্য আমরা একটা সচেতনতা কার্যক্রম সারা দিনব্যাপী আমরা নিই। তো 28শে ফেব্রুয়ারি আমরা প্রথম দিনই আমরা র্যালি করব সকালে, তারপরে একটা সেমিনার হবে, আলোচনা হবে, ফ্রি ব্লাড স্যাম্পল কালেকশন হবে, পরীক্ষা করা হবে রোগীদেরকে র্যান্ডম স্যাম্পলের মাধ্যমে। কারণ বাংলাদেশে একটা গবেষণায় দেখা গেছে যে এত ডায়াবেটিস রোগী বাংলাদেশে আছে যে তাদের 50 ভাগের মতোই পৃথিবীতে প্রায় জানেই না যে ওদের ডায়াবেটিস আছে। আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমি ডেন্টাল সার্জন, তাই না? তো আমাদের কাছে যেসব রোগীরা আসে দাঁতের চিকিৎসা করতে, দাঁত ফেলতে আসে বা মাড়ির চিকিৎসা বা এনি ধরনের কাইন্ড অফ সার্জারি, আমি কিন্তু প্রত্যেক রোগীকেই ডায়াবেটিসটা পরীক্ষা করতে দিই। যার ডায়াবেটিস আছে সে তো আছেই, তার তো ইতিহাস থেকে আমরা জেনেই নেই, কিন্তু যে জানে না তাকে আমি পরীক্ষা করতে দিই। হয়তো কম বয়সে অনেকে আসে, তারা অবাক হয় যে আমার তো ডায়াবেটিস হবে কেন, আমার তো বয়স মাত্র 12, 13 বা 14। আমি বললাম আপনার বংশে আছে, আর এখন তো যে কোনো বয়সে হতে পারে, শুধু একটা পরীক্ষা করাতেই হবে। এটা একটা মাস্ট, আমাদের স্ক্রিনিং টেস্ট আমরা করি এবং তাতে দেখা যায় আমার চেম্বারেই আমি প্রায় 30 to 40% কেস আমি পেয়ে যাই যে তারা জানতো না যে তার ডায়াবেটিস আছে। আপনি বলছেন যে জেনেটিক্যালি যারা ডায়াবেটিস যাদের মধ্যে আসছে তাদের তো আসছেই, জেনেটিক্যালি ছাড়া আসলে আর কোন কোন বিষয়গুলো মেনটেন না করলে, ফলো না করলে আসলে ডায়াবেটিস হবার একটা সম্ভাবনা থেকে যায়? খুব ভালো প্রশ্ন। এখন দেখেন, আগে বলতো যে বংশগত রোগ, মানে আমার বাবা মার আছে, আমার হতেই হবে। এখন কিন্তু সেটা বলছে না, এখন দুইটা কথা বলছে। এখন বলছে যে বংশে না থাকলেও হতে পারে, আবার বলছে বংশে থাকলেই হবে এমন কোনো কথা না, প্রতিরোধ করা যায়। আমার বাবা মার আছে, আমার হতেই হবে, আমি কবে ডায়াবেটিস হবে সেই জন্য বসে থাকবো, হায় হায় আমার ডায়াবেটিস কবে যেন হয়ে যায়, এই দুশ্চিন্তা করার দরকার নেই এখন। কারণ এখন বিজ্ঞান বলছে তুমি যদি লাইফস্টাইল মডিফিকেশন করো, জীবন ব্যবস্থা পরিবর্তন করো, তাহলে তোমার হবেই না বংশে থাকলেও। তো আমার লাইফস্টাইল মডিফিকেশনটা কী? হোয়াট ইজ দ্য লাইফস্টাইল মডিফিকেশন? লাইফস্টাইল মডিফিকেশনটা হচ্ছে এখনকার জীবন ব্যবস্থা কিন্তু খুবই দুঃখজনক। আমরা তরুণদের বা শিশুদেরকে যে লাইফস্টাইল দেখি, সকালে ঘুম থেকে উঠেই ফাস্টফুডের দোকান থেকে ফাস্টফুডটা কিনে স্কুলে বাবা মা দিয়ে আসেন টিফিন বক্সে। কিন্তু আমরা ছোটোবেলা কি, আমার বাবা মা কিন্তু তৈরি করে দিতেন, ঘরেরটা আমি খেতাম, যেটা পুষ্টিকর ছিল, হেলদি ফুড। কিন্তু এখন আনহেলদি ফুডটা, ফাস্টফুড, কবের বাসি পচা জিনিস মাইক্রোওভেনে গরম করে দিয়ে দিচ্ছে তাকে, ইউ নেভার নো, এবং সেটা খাচ্ছে সে। আচ্ছা গেল, তারপরে ধরেন ঘরে এসেও সে কিন্তু অনলাইনে অর্ডার দিচ্ছে।
আমি এটা খাবো সেটা খাবো, বিএফসি কেএফসির অভাব নাই, সব বাসায় চলে আসছে অনলাইন, বা আমারও ঝামেলা নাই, তৈরি খাবার বসে বসে চাবাচ্ছে আর কম্পিউটারে বসে গেম খেলছে বা ভিডিও দেখছে বা মোবাইলে দেখছে। এই যে তাদের একটা লাইফ হয়ে গেছে এখন বসে বসে খাওয়া, অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, শরীর চর্চা নাই, ব্যায়াম নাই, হাঁটার অভ্যাস নাই। এতে কী হচ্ছে, ছেলেমেয়েরা মুটিয়ে যাচ্ছে আজকাল, ওজন বেড়ে যাচ্ছে। দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর ফর ডায়াবেটিস। ডায়াবেটিসের একটা কারণ হচ্ছে মুটিয়ে যাওয়া। যাদের ওজনাধিক্য আছে, মানে আমার বয়স, আমার উচ্চতা এবং আমার ওজন হিসাবে আমার যেটা থাকা উচিত সেটার থেকে আমার বেশি ওজন, এই অবস্থাতে ডায়াবেটিস হতেই পারে। ডায়াবেটিস আসলে ধরা হয় রক্তে সুগারের পরিমাণ কতর উপরে গেলে আসলে এটাকে ঝুঁকিপূর্ণ বলা যায়, বা কতর নিচে নেমে গেলে আসলে সেটাকে খুবই ঝুঁকিপূর্ণ বলে গণ্য করা হয়? আসলে তো আমাদের ফাস্টিং বলা হয়, যেটা আমরা প্রথমে রক্ত পরীক্ষা করতে বলি রোগীদেরকে, 6.5 নিচে মিলিমল যদি থাকে তাহলে ভালো, আর খাওয়ার 2 ঘন্টা পরে যেটা সেটা 7.8 বেশি থাকা ঠিক না। তো এইটা হচ্ছে মোটামুটি একটা পরীক্ষার নিয়ম আর কি। তো যাদের ডায়াবেটিস আছে বারডেম হাসপাতালে যারা যদি পরীক্ষা করেন এবং এরকম রোগী পাওয়া যায় তাদের রক্তের সুগার ওই যেটা বললাম নাস্তার 2 ঘন্টা পরে 7.8 বেশি, তাদেরকে ডায়াবেটিসের শনাক্ত করা হয় এবং আমাদের বারডেম হাসপাতাল থেকেই তাদেরকে অলরেডি সিস্টেমের মধ্যে তাদের ঢুকিয়ে দেওয়া হয়, রেজিস্ট্রেশন করা হয়, তাদের একটা বই দেওয়া হয়, গাইড বুক, যেখানে লেখা থাকে যে কিভাবে তিনি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবেন, অর্থাৎ তার জীবনের সঙ্গী হয়ে গেল ডায়াবেটিস। বলা হয় যে ডায়াবেটিস একবার হলে সেটা একেবারে নির্মূল হয় না, নিয়ন্ত্রণ করা যায়। ওয়ান্স এ ডায়াবেটিক অলওয়েজ এ ডায়াবেটিক, সেটা সারা জীবনের রোগ, এটা নিয়ে বয়ে বেড়াতে হবে, এটা নিয়ে দুঃখ করার কিছু নেই। আমার ডায়াবেটিস হলে মানে আমার জীবন নষ্ট না। এখন সায়েন্স বিজ্ঞান কি বলছে আপনি ডায়াবেটিস নিয়ে সহজভাবে সাধারণ মানুষের মতোই থাকতে পারবেন, যার ডায়াবেটিস নাই তার মতোই আপনি থাকতে পারবেন, কিন্তু আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। ওই আগের মতো 10টা-11টা পর্যন্ত ঘুমালে চলবে না, রাত্রে 12টা-1টা পর্যন্ত না ঘুমিয়ে থাকলে চলবে না, বসে বসে ফাস্টফুড খেলে চলবে না, ব্যায়াম করতে হবে। হ্যাঁ, আমাদের সবসময় একটা শরীর চর্চা কেন্দ্রে যেতে হবে। আমাদের হেলথ ক্লাব আছে, আমাদের মাঠ আছে, আমাদের সাইকেল আছে, আমাদের ফুটবল আছে, আমাদের ক্রিকেট, ব্যাডমিন্টন, যে কোনো একটা খেলার মধ্যে আমি সুইমিংয়ের মধ্যে চলে যেতে পারি। প্রতিদিন একটা এক্সারসাইজ আমাকে করতে হবে এবং আমি কখনো ওই ফাস্ট ফুডে দোকানে যাব না। আমি পুষ্টিকর খাদ্য, আমার অনেক কিছু ঘরে তৈরিও আমরা খেতে পারি, তাই না? সেসব জিনিস আমরা খাবো এবং সময় মতো ঘুম থেকে উঠবো এবং সময় মতো ঘুমোতে যাব। এই যে লাইফস্টাইল মডিফিকেশনগুলো, এবং ডাক্তারের সঙ্গে একটু যোগাযোগ রাখবো। যেমন ধরেন আপনার বিদেশের উন্নত বিশ্বে কিন্তু আপনার একটা হেলথ চেক আপ হয় প্রতি বছর। ইউ মাস্ট গো টু দ্য ডক্টর। এই যে NHS ব্রিটেনে যেমন ন্যাশনাল হেলথ সার্ভিস, বা আমেরিকাতে আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স করেন, আপনাকে কিন্তু কখনোই আপনার অসুখ হলে আপনার টাকা দিবে না ইন্স্যুরেন্স, আপনি যদি নিয়মিত পরীক্ষা না করেন। অর্থাৎ বছরে একটা সময় আপনাকে যেয়ে ডাক্তারের কাছে ডায়াবেটিসটা দেখাতে হবে। আমরা ওইটা সব রোগীদের, সব জনসাধারণকে বলতে চাই আজকে অনুষ্ঠানের মাধ্যমে, আপনার বয়স যদি 15-র বেশি হয়, 20-এর বেশি হয়, তাহলে অবশ্যই আপনি এখন থেকে প্রতি বছর একবার ডায়াবেটিসটা পরীক্ষা করিয়ে নেন। হ্যাঁ, তাহলে পরে আপনার ডায়াবেটিসটা আর্লি যদি ধরা পড়ে, এখন হয় কি বাংলাদেশে প্রতিটা রোগী দেখা যায় কমপ্লিকেশন হওয়ার পরে ডাক্তারের কাছে যায়। এখন ডায়াবেটিসের কমপ্লিকেশনটা কি, যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণে যখন থাকে না তখন চোখে ছানি পড়ে, হার্ট অ্যাটাক হয়, পায়ে কোনো বা হাতে কোনো ঘা হলে শুকায় না, দাঁতগুলো নড়ে যায়, মাড়ি থেকে রক্তক্ষরণ হয়, মুখে দুর্গন্ধ হয়, পেরিওডন্টাল ডিজিজ। আপনি যে সিম্পটমগুলো বলছেন এগুলো কি প্রাথমিক অবস্থাতেই শনাক্ত করা যায় নাকি অনেকদিন চলে যাবার পরে এই সিম্পটমগুলো ধরা পড়ে? প্রাথমিক সিম্পটম ধরেন আপনার খুব পিপাসা পেতে পারে, আবার ঘন ঘন প্রস্রাব হতে পারে, আপনার দুর্বল লাগতে পারে, খিদা বেশি পেতে পারে, এগুলো তো প্রাথমিক সিম্পটম আছেই। সেগুলো ছাড়াও আপনি হয়তো প্রাথমিক সিম্পটম এখন নাও দেখা যেতে পারে। এখন বিজ্ঞান বলছে প্রাথমিক সিম্পটম ছাড়াও হয়ে যায়। যদি আমি বললাম না আমার ডেন্টাল সার্জারিতে যারা আসে তারা বলে না আমার ডায়াবেটিস নেই, আমার কোনো ধরনের লক্ষণও আমি দেখি না, আমার তো মনে হয় না আমার আছে, আপনি কেন দিলেন টেস্ট? আমি বললাম দেখেন ভাই, আমি একটা সার্জারি করব, আপনার রিপোর্টটা যদি আমি না পাই, আমি এনশিওর না হলে আই ক্যানট স্টার্ট মাই সার্জারি। ইটস এ রিস্ক ফর ইউ, ইটস এ রিস্ক ফর মি। আপনি ঝুঁকি নেবেন কেন? আপনি এটা পরীক্ষা করান না,
তারপরের দিন আসে মনমরা হয়ে, মনটা খারাপ, কি বলে আমার তো ডায়াবেটিস ধরা পড়লো। আপনারা দেখলেন, আপনি তো করতেই চান নাই, তো এটা আপনার জন্য ব্লেসিংস ইন ডিসগাইজ। আপনার কপাল ভালো যে আসছিলেন আমার কাছে এবং আমি এটা পরীক্ষাটা দিয়েছিলাম, না তো আপনি জানতেনই না। হয়তো একদিন আপনার কোনো একটা জটিল সমস্যা হতো, তখন আপনি ডাক্তারের কাছে যেতেন, সে বলতো যে আচ্ছা দেখি তো আপনার ডায়াবেটিস আছে কিনা, হার্টের সমস্যা নিয়ে আসছেন, ততদিন তখন অনেক দেখা দেরি যেত হয়ে তার যেত। ডায়াবেটিসও আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে ধূমপান যারা করে, এটা কিন্তু বলা উচিত সবার, এই দর্শকরা শুনছে যারা, এখন গবেষণায় দেখা যাচ্ছে স্মোকারদের, যারা ইয়াং বয়সে ধূমপান শুরু করে, স্মোকিং করে, যেমন আজকাল কোনো রাস্তাঘাটে দেখেন না খুব ছোট ছোট early age-এ। বাচ্চারা, 10-12 বছরের বাচ্চারা, স্কুল গোয়িং বাচ্চারা খাচ্ছে, এবং মেয়েরা পর্যন্ত খাচ্ছে। বিভিন্ন হলের সামনে দিয়ে আমরা যখন যাই দেখি মেয়েরা বসে বসে সিগারেট টানছে। এইগুলার হবে কি, পরবর্তীতে এদের ডায়াবেটিস হয়ে যাবে। কিন্তু আগে কিন্তু এই গবেষণা এটা আসে নাই। এখন বলছে যে তরুণ বয়সে কিশোররা যারা এখন ধূমপান করছে, তাদেরকে অ্যাডাল্ট লাইফে গেলে ডায়াবেটিস শনাক্ত করা যাবে, অর্থাৎ তার ডায়াবেটিস হয়ে যাবে। 1 2 নম্বর হচ্ছে, যাদের ডায়াবেটিস আছে এখন এবং তারা যদি ধূমপান করে বা তামাক পাতা, জর্দাখনি, সাদা পাতা খায়, অনেকে নেশা করে না, মুখে কিন্তু সাদা পাতা দিয়ে রাখে, নেশা হয় একটা স্মোকিং। এখন আবার সিগারেট বাজারে আসছে, জানেন তো? সিগারেট হচ্ছে ইলেকট্রনিক সিগারেট, হুইচ ইজ অলসো ডেঞ্জারাস। এখন সিগারেট কোম্পানি বলতেছে সিগারেটে কোনো ক্ষতি নেই, কিন্তু এখন বৈজ্ঞানিক গবেষণায় দেখা যাচ্ছে যে ধূমপানের যেসব ক্ষতি হয় সেসব ক্ষতি সিগারেটও হয়। আমি এই প্রসঙ্গে বলে রাখি যে তামাকের মধ্যে ৭,৩৬৫টি রাসায়নিক পদার্থ থাকে, ৭,৩৬৫টি রাসায়নিক পদার্থ। এক্সাম্পল কি কি রাসায়নিক পদার্থ যদি বলেন, তাহলে আমি বলবো আপনার থাকে ডিডিটি, যেটা দিয়ে আমরা মশা মাছি মারি, এরোসল, আমরা যে পানিটা খাই না সে পানিতে কি থাকে, আর্সেনিক, সেটা থাকে, কার্বন মনোক্সাইড যেটা গাড়ির পিছনে ধোঁয়া থেকে বের হয় সেটা থাকে, আর থাকে নিকোটিন। তো আপনি কতগুলা বিষাক্ত পদার্থের কথা শুনলেন, এগুলা প্রতিটা মানুষ যারা ধূমপান করতে সিগারেটের সঙ্গে ভিতরে নিচ্ছে এই বিষাক্ত পদার্থগুলো, ফলে তাদের ফুসফুসে ক্যান্সার হয়, তাদের হার্ট ডিজিজ হয়, ব্রেন স্ট্রোক হয় এবং ডায়াবেটিসও হয়। এই বিষয়গুলো নিয়ে আরো জানবার আছে, একটা ছোট্ট বিরতি থেকে Sure. ফিরে। হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতি নিয়ে, আর আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত হ্যাপেনিং পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডায়াবেটিসের সচেতনতা নিয়ে, কথা বলছিলাম বীর মুক্তিযোদ্ধা 21-এ পদকপ্রাপ্ত অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরীর সাথে, ভিজিটিং প্রফেসর, ডেন্টাল সার্জারি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। বিরতির পূর্বে অনেক কিছু নিয়ে কথা বলছিলাম, এবারে একটু আসতে চাই, যেহেতু আপনি দাঁতের কথা বলছিলেন, দাঁত এবং মুখ নিয়ে একটু জানতে চাই যে ডায়াবেটিসের সাথে আসলে দাঁত মুখের কি সম্পর্ক থাকে? খুবই একটা ভালো প্রশ্ন। যারা ডায়াবেটিক রোগী বাংলাদেশ বারডেম হাসপাতালে আসে, তাদেরকে কিন্তু বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়, যেমন নখের যত্ন, পায়ের যত্ন, চুলের যত্ন, চোখের যত্ন। তার সঙ্গে আমরা আবার নতুন একটি বিষয় সংশ্লিষ্ট করেছি, সেটা হচ্ছে মুখের যত্ন। মুখের যত্নটার কারণ হচ্ছে গত কয়েক বছরের গবেষণায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন গবেষণা করে দেখিয়েছে যে মুখের একটা জটিলতা ডায়াবেটিক রোগীদের হয়, যেটা হচ্ছে 6th কমপ্লিকেশন। মানে 1 নম্বর কমপ্লিকেশন হার্ট ডিজিজ, তারপরে রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, কিডনি সমস্যা, এগুলোর সঙ্গে গ্যাংগ্রিনের সঙ্গে আরেকটা হলো পেরিওডন্টাল ডিজিজ, যেটা মাড়ির রোগ। অর্থাৎ ডায়াবেটিস রোগীদের মাড়ির রোগ অবধারিতভাবে হতেই হয়। ডায়াবেটিস অতিরিক্ত বেড়ে গেলে কি দাঁত পড়ে যাবার একটা সম্ভাবনা থাকে, হ্যাঁ, ওইটাই বলছি। মাড়ির রোগটাই হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ। মাড়ির রোগটা হওয়ার লক্ষণ কি, আমরা যখন দাঁত ব্রাশ করি আমরা দেখি অনেক সময় মাড়ি থেকে রক্ত পড়ে, বা অনেক সময় আপেল একটা খাচ্ছেন বা শক্ত ফল খাচ্ছেন, দেখবেন যে মাড়ি থেকে রক্ত চলে আসছে ফলের সাথে, অথবা ঘুম থেকে উঠলে মাড়ি থেকে রক্ত দেখলেন। এটা হচ্ছে মাড়ি এক ধরনের ইনফ্লামেশন, সে থেকে রক্তক্ষরণ হয় আর মাড়িটা ফুলে যায়, মাড়ি থেকে দাঁত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন দাঁতের ভিত্তিটা নষ্ট হয়ে যায়, দাঁতটা নড়বড়ে হয়ে যায় এবং একদিন দেখা যায় দাঁতটা মুখের থেকে বেরিয়ে চলে আসছে, পড়ে যায়।
সুতরাং এই পেরিওডন্টাল ডিজিজের কারণে একটা অকালে দাঁত হারাতে হয়। এবং ডায়াবেটিক রোগীদের যে কোনো ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে কি এটা হতে পারে? এটা যে কোনো বয়সে হতে পারে, কিন্তু ডায়াবেটিক রোগীদের এবং ধূমপায়ীদের এটা সবচেয়ে বেশি হয়। বলে আপনার যদি 5% চান্স থাকে, কিন্তু একজন ডায়াবেটিক রোগী বা ধূমপায়ী সেটা 25% বেশি চান্স থাকবে, রিস্ক ফ্যাক্টর থাকবে, অর্থাৎ তার ঝুঁকিটা অনেক বেশি থাকবে। সেই জন্য সেটা সে জানবে এবং সেই জন্য সে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে। এখন এটাকে বিজ্ঞান বলছে টু ওয়ে ট্রাফিক। টু ওয়ে ট্রাফিকটা কি? যেমন আপনার মুখের যদি ইনফেকশন থাকে, এই মাড়ির রোগ, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে না। আবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে মাড়ির রোগটা বেড়ে যাবে। টু ওয়ে ট্রাফিক, তাহলে আপনাকে দুইটাই নিয়ন্ত্রণে রাখতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে মাড়ির রোগ বেড়ে যাবে। এখন মাড়িতে যে ইনফেকশনটা হয়, ডেন্টাল প্লাক হয়, কিন্তু আমরা প্রতি বছর ডেন্টাল স্কেলিং করি ডেন্টিস্টের কাছে গিয়ে, জানেন তো? জি। প্রতি বছর ডেন্টিস্টের কাছে যেতে হয় দাঁত মুখ পরীক্ষার জন্য, এবং ডেন্টাল স্কেলিং এটা রুটিন, এটা সবাইকে করতে হয়। কেন করি? আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে কিছু খাদ্যকণা জমে থাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। সেই খাদ্যখানা জমতে জমতে সেগুলো শক্ত পাথরের মতো হয়ে যায়। এই পাথরগুলোর সঙ্গে মাড়ির নরম তো, সেটা একটা ঘর্ষণ লাগে, তখন ব্লিডিংটা হয়। তার জন্য স্কেলিং করতে হয় প্রতি বছর, তাহলে পাথরগুলো পরিষ্কার হয়ে যায়। কিন্তু ডায়াবেটিস রোগীরা যদি এই পাথরও পরিষ্কার না করে এবং তার ডায়াবেটিসের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে যে ইনফেকশনটা হয় সেটা তাদের অনেক গুণে বেশি হয়। ফলে সহজেই তাদের মাড়ি থেকে রক্তক্ষরণ হয়, সহজে মাড়িতে পুঁজ বের হয় ইনফেকশন হলে, এবং সহজে দাঁতটা পড়ে যায়। এই জন্য আমরা তাদেরকে বলি দুটা কাজ। একটা হচ্ছে বছরে 2 বার তারা ডেন্টিস্টের কাছে যাবে, একবার না। আপনি ডায়াবেটিস নাই, আপনি যাবেন একবার, কিন্তু যাদের ডায়াবেটিস আছে, আপনার বাবা মার যদি থাকে, আপনি বাবা মাকে ডেন্টিস্টের কাছে 2 বার নেবেন। কেন? কারণ তাদের সম্ভাবনাটা বেশি থাকে মাড়ির রোগ হওয়ার। সেটা বছর 2 বার 6 মাস পর পর তিনি পরীক্ষা করবেন। যদি স্কেলিং করার দরকার হয় তখন তিনি স্কেলিং করে দেবেন। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তার ব্যবস্থা করে দেবেন, কোনো ওষুধ লাগলে সেটা দিয়ে দিবেন। এবং সেটা প্রাথমিক পর্যায়ে যদি শনাক্ত করা যায়, তাহলে সেটা দীর্ঘ সময় পরে সেটা অকালে একটা দাঁত হারাতে হয় না। 1 2 নম্বর হচ্ছে ডায়াবেটিস রোগীরা কিন্তু ইমিউনো কম্প্রোমাইজড বলি, অর্থাৎ তারা রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের কম থাকে, যেহেতু তাদের ডায়াবেটিস। অর্থাৎ আপনার একটা ধরেন অসুখ হলো, জ্বর বা কোনো কিছু কাশি, আপনি যেরকম প্রতিরোধ করতে পারবে আপনার শরীরটা, প্রতিরোধ শক্তি বেশি, কিন্তু ডায়াবেটিস রোগীদের সেটা কম থাকে, ফলে তাকে সহজেই কাবু করে কোনো রোগ ভিতরে ঢুকলে। তো এই জন্য তাদের রোগ প্রতিরোধ শক্তি যেহেতু কম, তাদের মুখে এক ধরনের ঘা হয়, এটাকে বলি আমরা ওরাল ক্যান্ডিডিয়াসিস। এটা হয়তো সবার মুখেই আছে কম বেশি, কিন্তু ওদের মুখে যখন সুগার বেড়ে যায় তখন বেশি হয়, এবং সেটা সারতেও তো মনে হয় সারতে সময় লাগে। মুখে ঘা হলে, বলছিলেন যে ডায়াবেটিস হলে ঘা শুকাতে দেরি হয়, তখন তাদেরকে 2টা চিকিৎসা আমরা দিই। যদি দেখি এই ধরনের ঘা নিয়ে আসছে, তাহলে আমরা দীর্ঘদিনের ঘা থাকলে 3 সপ্তাহের বেশি যদি থাকে, তাহলে এটা বায়োপসি করি। এবং তিনি যদি ধূমপায়ী হন বা তামাক পাতার জর্দা ব্যবহারকারী হন, তাহলে তাদের অবশ্যই সেটাকে আগে ছাড়াতে হয়, এবং তাকে আমরা একটু কাউন্সেলিং করি। আমরা বলি যে ভাই, আপনি তো ধূমপান যদি করেন, আপনার কিন্তু মুখের ঘাটা সারবে না। আমি যতই চিকিৎসা করি, যতই ওষুধ দিই, ভালো চিকিৎসাই দিই, কোনো লাভ নেই। আপনার প্রথম চিকিৎসা হচ্ছে আপনাকে ধূমপান, তামাক, জর্দা ছাড়তে হবে, কুইট প্রোগ্রাম আমরা বলি। ছেড়ে দেওয়ার জন্য একটা প্রোগ্রামে আমরা তারা কাউন্সেলিং করি, সেখানে আমরা দিয়ে দিই, সেখানে তারা কাউন্সেলিং করে, ফলে তার যাতে এই তামাক পাতার জর্দা খাওয়ার অভ্যাসটা বন্ধ রাখে। সে সাথে তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখার যে কলাকৌশল, যেটা ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম বলছেন, 3টা ডি: ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। ডায়েট মানে তাকে একটা পথ্যবিদ তাকে চার্ট করে দেয়, লিস্ট, তার বয়স, তার উচ্চতা এবং ওজন হিসাব করে তাকে একটা ডায়েট চার্ট করে দেয়। আমাদের বারডেম হাসপাতালে নিউট্রিশনিস্টরা আছেন, তারা কিন্তু প্রতিটা রোগীকে এভাবে একটা ডায়েট চার্ট দেন। সকালে কী খাবে, দুপুরে কী খাবে, বিকালে কী খাবে, রাতে কী খাবে, চার্ট করা, এর বাইরে কিছু না। এবং তাদেরকে প্রত্যেকটা খাবারই দেওয়া হয়, কিন্তু পরিমাণ মতো। এবং আরেকটা জিনিস হচ্ছে, তাকে নিয়মিত ব্যায়াম করতে হবে এবং নিয়মিত বাসায় গ্লুকোজ মনিটরিং করতে হবে। আমাদের রিফ্লো মেশিন বলে এটাকে। বাসায় ছোট্ট একটা মেশিনে সুগারটা দেখে নেবে কত আছে, এবং যদি বেশি থাকে তার ইনসুলিন ডোজটা সে কমাতে বাড়াতে পারবে, এবং কম থাকলে হাইপো হয়ে গেলে তার সেই ব্যবস্থা নেবে। এগুলো সব তার হোম মনিটরিং, তার বাসায় বসে এসে পরীক্ষা করতে পারবে।
ডায়াবেটিস সম্পর্কে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, এবারে একটু ব্যক্তিগত বিষয় নিয়ে জানতে চাই। আপনাকে আমরা শব্দ সৈনিক বলছি, তার মানে আপনি লেখালেখি করেন। এবার এই বছরের বইমেলাতে আপনার কি বই এসেছে সেই বইটা সম্পর্কে একটু জানতে চাই, বইটার নাম জানতে চাই, কত নম্বর এই স্টলে বছর তো পাওয়া আমার যাবে? 4টা বই আসছে। আগামী প্রকাশনী থেকে মাদকাসক্তির উপর একটা বই আসছে, আর এইখান থেকে আরেকটা বই এরা পাবলিশ করেছে, আমাদের তাম্রলিপি, নৈতিকতা ও মূল্যবোধের সহজ পাঠ। তো নৈতিকতা ও মূল্যবোধের সহজ পাঠ কেন লিখলাম? সামাজিক মূল্যবোধের অবক্ষয় যখন হয়, অর্থাৎ আমাদের মধ্যে নিয়ম শৃঙ্খলা, মান্যতা, ভদ্রতা, আদব কায়দা, শিষ্টাচার, এগুলো আমাদের তরুণদের বয়স থেকে, কিন্তু ছোটো বয়স থেকেই আমরা ছোটোবেলা থেকে আমরা শিখেছি বাবা মার কাছে। তো সেই জিনিসগুলো অনুশীলন যাতে হয়, এটা স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে যাতে লাইব্রেরিতে রাখা যায়, পাবলিক লাইব্রেরিতে রাখা যায়, তাহলে মানুষ শিখবে, জানবে যে আমরা কিভাবে আচরণ করবো, একজন মানুষের সাথে কি করলে ভালো হয়। আচরণগত দিকটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আমরা যে বলি হেলদি লাইফস্টাইল, আমাদের সুন্দর জীবন ব্যবস্থার জন্য আমাদের কিন্তু সবসময় একটা সুন্দর মন রাখতে হবে। মনের সঙ্গে স্বাস্থ্যের একটা বিরাট সম্পর্ক আছে। আপনার মনটা যত ভালো থাকবে, আপনি যত খুশিতে থাকবেন, আনন্দ থাকবেন, আপনার রোগ কিন্তু কম হবে। আপনি ঝামেলার মধ্যে থাকবেন না, আপনি দুশ্চিন্তা থাকবেন না, আপনি নিরোগ থাকবেন। তো বইটা পড়লে মানুষ নিরোগ থাকবে, ভদ্র থাকবে, আদব কায়দা শিখবে, শালীনতা শিখবে এবং আমাদের নৈতিকতা শিখবে। সুতরাং এইগুলা কিন্তু আমাদের স্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট বলে আমি লিখেছি। তো আমার আরেকটা বই আসছে বাজারে, যেটা হচ্ছে আপনার ওই বললাম যে মাদকাসক্তির উপরে, এইটা একটা বই আসছে। আর আমাদের মুখ তাদের স্বাস্থ্য নিয়ে আমি কথা বলি, তো এই জন্য আরেকটা বই মুখের ক্যান্সারের উপরে বেরোচ্ছে। এটা নেক্সট উইকে বেরিয়ে যাবে, মুখের ক্যান্সার। কারণ এখন তো ধূমপান তামাক থেকে মুখের ক্যান্সার বেশি হচ্ছে। তো আমরা যদি সচেতন করতে না পারি, মানুষ যদি না জানে যে ধূমপান তামাকের ক্ষয়ক্ষতি এবং কী কারণে মুখের ক্যান্সার হয়, তাই না, এবং ক্যান্সার হলে তার চিকিৎসা কী, সে কোথায় যাবে, কার আশ্রয়ে যাবে এবং কার চিকিৎসা নেবে, এগুলো কিন্তু অনেকের প্রশ্ন। এগুলো আমি বইতে লিখেছি। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অবশ্যই আমি সবাইকে বলবো যে বইটা কিনে পড়ার জন্য, এবং ডায়াবেটিস সম্পর্কে সচেতন হতে তো অবশ্যই বলবো, আপনিও বললেন। অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে। আপনাকে ধন্যবাদ, সেই সাথে এটিএন নিউজকে ধন্যবাদ আজকে এই সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, আজকের পর্বে আমরা কথা বলছিলাম ডায়াবেটিস সচেতনতা নিয়ে, কথা বলছিলাম ডক্টর অরূপরতন চৌধুরীর সঙ্গে, 21 পদকপ্রাপ্ত শব্দ সৈনিক এবং ভিজিটিং প্রফেসর, ডেন্টাল সার্জারি বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।